তো আজকের ক্লাসের টপিক হচ্ছে কমপ্লেক্সিটি অ্যানালাইসিস আর হচ্ছে অ্যালগরিদম সিলেকশন। তো আমরা যখন একটা প্রবলেম সলভ করতে চাই বা ধরি আমরা যদি একটা সিস্টেম ডিজাইন করতে চাই, তো ওই জায়গায় আমাদের এফিসিয়েন্সির উপর একটা বেশ নজর দেওয়া লাগে যে আসলে আমরা যেভাবে কোডটা করতেছি আসলে টাইমটা কতটুকু নেবে, মেশিন আমরা যে মেশিনে রান করব বা মেশিনটা আমার আসলে আউটপুটটা দিতে কতক্ষণ নেবে, এবং আমরা যে কোডটা করতেছি কোডটাতে কতটুকু মেমোরি ইউজ করবে। তো এইগুলো হচ্ছে আমাদের মাথায় রাখা লাগে। তাই আমাদের যত পারা যায় এফিসিয়েন্ট ওয়েতে প্রবলেমগুলো সলভ করা উচিত। আর সেটার জন্য আমাদের কমপ্লেক্সিটি সম্পর্কে খুব ভালো ধারণা থাকা দরকার, এবং কন্টেস্ট টাইমে আমি কোন অ্যালগোরিদমটা ফলো করব বা কোন টেকনিক্সটা ফলো করলে এই প্রবলেমটা সলভ করা যাবে বা কিভাবে চিন্তা করলে এই প্রবলেমটা সলভ করা যাবে, এইগুলো আমি সিদ্ধান্ত নেই বা আমরা কন্টেস্ট প্রোগ্রামাররা সিদ্ধান্ত নেই কমপ্লেক্সিটির উপর ভিত্তি করে। ঠিক আছে, তো এইখানে আমি বেসিক্যালি লেখছি কমপ্লেক্সিটিটা কি, যে দ্য এফিসিয়েন্ট অফ অ্যালগোরিদম প্লে অ্যান্ড সেন্টার রোল ইন কম্পিটিটিভ প্রোগ্রামিং। কারণ এটা হচ্ছে এমন একটা টুলস যেটার মাধ্যমে হচ্ছে আমরা একটা প্রোগ্রামের টাইম কমপ্লেক্সিটি এবং মেমোরি কমপ্লেক্সিটি সম্পর্কে ধারণা নিতে পারি। আচ্ছা, একটু পরে আমি লাইনে আসতেছি, এক মিনিট। আমার ফোন আমার ফোন বলি তো একটু আচ্ছা, আমরা আবার শুরু করি। তো কমপ্লেক্সিটি হচ্ছে যে আমরা বললাম যে একটা প্রোগ্রাম কতটুকু সময় নেবে, সেটা হচ্ছে আমাদের টাইম কমপ্লেক্সিটি, এবং একটা প্রোগ্রামে কতটুকু মেমোরি বা স্পেস ব্যবহার করা হয় সেটা হচ্ছে স্পেস কমপ্লেক্সিটি বা টাইম কমপ্লেক্সিটি। এই দুই ধরনের কমপ্লেক্সিটি হচ্ছে আসলে আছে, টাইম কমপ্লেক্সিটি আর স্পেস কমপ্লেক্সিটি। তো এই ক্লাসে আমরা আসলে মেনলি টাইম কমপ্লেক্সিটি দেখব। এই যে আমি এখানে লিখে দিছি। স্পেস কমপ্লেক্সিটি খুব আহামরি কঠিন কিছু না, সিমিলার জিনিস টাইম কমপ্লেক্সিটির মতো, এটা তোমরা গুগল সার্চ করে দেখবা। আর স্পেস কমপ্লেক্সিটি আসলে খুব বেশি একটা আমাদের সমস্যা হয় না, কারণ আমাদের মোটামুটি এনাফ মেমোরি দেয় প্রবলেম সলভ করার সময়। কিছু কিছু প্রবলেমে শুধুমাত্র স্পেস কমপ্লেক্সিটির দিকে একটু নজর রাখতে হয়। তো সেইটা আসলে আমরা একটু পরে মানে যখন ফাংশন টাংশন শিখবো তখন আসলে দেখবো স্পেস কমপ্লেক্সিটি। তো আপাতত এই সেশনে আমরা শুধুমাত্র টাইম কমপ্লেক্সিটি দেখব। তো টাইম complexity of an algorithm is estimate how the time of algorithm will be used for the given input। মানে হচ্ছে যে আমাদের তো বিভিন্ন প্রবলেম সলভ করার জন্য কিছু ইনপুট দেয়, যে তোমাকে এই ইনপুটগুলো দিলাম, তুমি আমাকে এই আউটপুটগুলো দাও। তাহলে ওই ইনপুটগুলা প্রসেস করে আউটপুটগুলো দেওয়ার জন্য প্রোগ্রামটা কতটুকু সময় নেয়, সেটাই হচ্ছে আসলে আমাদের টাইম কমপ্লেক্সিটি। এবং আমরা এই কন্টেস্ট টাইমে যখন টাইম কমপ্লেক্সিটি, মানে প্রথমে ধরো তুমি যদি একটা কাজ করো, যে তোমার একটা প্রবলেম দিল, তুমি প্রবলেমটা খুব সুন্দর মতো ইমপ্লিমেন্ট করলাম, এখন দেখলা তোমার টিএলই আসছে বা টাইম লিমিট এক্সিট আসছে, তার মানে কি তোমার প্রোগ্রামটা বেশি টাইম নিয়ে ফেলতেছে, তোমার আরও কম টাইম নিতে হবে। এখন তুমি যদি প্রোগ্রামটা ইমপ্লিমেন্ট করার আগেই বলতে পারো যে আসলে তোমার এটা এত টাইম কমপ্লেক্সিটি, বা তোমার যেই টাইম কমপ্লেক্সিটি দিচ্ছে 1 সেকেন্ড 2 সেকেন্ড বা 3 সেকেন্ড, ওই সময়ে তোমার প্রবলেমটা সলভ হবে কিনা বা তোমার কোডটা এর থেকে বেশি কমপ্লেক্সিটি নিবে কিনা, সেটা যদি আমরা কোডটা ইমপ্লিমেন্ট করার আগে জানতে পারি, তাহলে হবে কি, তাহলে আসলে আমরা আধা ঘন্টা 1 ঘন্টা লাগায় যে কোডটা লিখতেছি, লেখার পরে দেখলাম আমাদেরটা টাইম কমপ্লেক্সিটি পাস করতেছে না, বাট সেটা যদি আমরা আগেই জানি তাহলে আসলে আমাদের জন্য ভালো। তাই আমরা আসলে এই যে এখানে আমি একটু বোল্ড করে দিছি যে ইমপ্লিমেন্ট করার আগে আমরা বলতে পারি যে আমাদের কোডের কমপ্লেক্সিটি কতটুকু অবধি কভার করবে, মানে কতটুকু হলে সে আসলে প্রোগ্রামটা আমাদের সময় মতো এক্সিকিউট করে দিতে পারবে। তো টাইম কমপ্লেক্সিটি আসলে প্রকাশ করা হয় এভাবে, এটা হচ্ছে নোটেশন বলি, ভিগো নোটেশন। এটা হচ্ছে ও, এবং আমাদের এখানে 3টা ডট দিয়ে বুঝাইছি যে কোনো ফাংশন রিপ্রেজেন্টেশন থাকবে। ফাংশন রিপ্রেজেন্টেশন ধরতে গেলে আমরা যদি এখানে এন লিখি, তার মানে হচ্ছে এটা এন কমপ্লেক্সিটি নেয়, আর যদি এখানে 1 লিখি তাহলে সেটা 1 কমপ্লেক্সিটি নেয়। তো সেই এন কি আর 1 কমপ্লেক্সিটি কি, সেটা আমরা আসলে একটু সামনে গেলেই দেখতে পাবো। আচ্ছা, এখন টাইম কমপ্লেক্সিটি কি সেটা তো আমরা বুঝলাম। এখন টাইম কমপ্লেক্সিটি যে আমরা ক্যালকুলেশন করব বা টাইম কমপ্লেক্সিটি যে আমরা শিখবো, এটা তো আমাদের কিছু রুলস আছে। সেই রুলসগুলো হচ্ছে আমরা দেখবো এখন।
আসলে কি হলে টাইম কমপ্লেক্সিটি কত হয়, একটা প্রোগ্রামের কোন জিনিসটার জন্য টাইম কমপ্লেক্সিটি বাড়ে, কোন জিনিসটার জন্য টাইম কমপ্লেক্সিটি কনস্ট্যান্ট থাকে। তো আমাদের হোল প্রোগ্রামে আমি এখানে লিখছি, দেখো যদি কনস্ট্যান্ট কনসিস্ট সিঙ্গেল কমান্ড বলতে হচ্ছে যে একই ধরনের কাজ, একই ধরনের না, আমি বলবো একই কাজ যদি কম্পিউটারে থাকে তাহলে সেটাকে বলা হয় হচ্ছে কনস্ট্যান্ট কমপ্লেক্সিটিকে প্রকাশ করা হয় অর্ডার অফ ওয়ান দিয়ে, যে অর্ডার অফ ওয়ান কনস্ট্যান্ট কমপ্লেক্সিটিতে আমাদের আউটপুট দেয়। যদি আমরা এই যে আমাদের এখানে আমি লিখছি, তো এই কোডটা যদি আমরা একটু ফলো করি, তো কোডে দেখবা যে আমরা শুধুমাত্র কী করছি, যে আমাদের যে ইনপুট, আমি এখানে কিন্তু সংক্ষিপ্ত আকারে লিখছি কোডের আরও স্টেটমেন্ট আছে যে ইনপুট দেয়। ধরো আমাদের উপরে আছে a = 10 এবং b = 20 দেওয়া আছে। তো এই স্টেটমেন্ট দুইটার মাধ্যমে আমরা কি করছি, এটার মাধ্যমে হচ্ছে a এর মান 1 ভ্যালু বাড়াইছি, এটার মানে হচ্ছে a এর মান 1 b এর মান 1 বাড়াইছি, তারপরে দুইটাকে যোগ করে আমরা c এর মধ্যে রাখছি। তারপরে যদি আমরা এখানে আউটপুট দিয়ে দিই, আমাদের প্রোগ্রামটা তো মেনলি এভাবেই হবে। আমরা যদি প্রিন্টএফ দেই তাহলে কি এখানে প্রিন্ট করবে। তো এই প্রোগ্রামটাতে আসলে কতটুকু সময় নেবে, কম্পিউটারের প্রোগ্রামে কতটুকু সময় নেয় সেটা ডিপেন্ড করা হচ্ছে অপারেশনের উপর। অপারেশনসের উপর আসলে ভিত্তি করে যে কতগুলো অপারেশন আর কি কম্পিউটারে করা লাগে, যে একটা প্রোগ্রাম আমি লিখলাম ওটার মধ্যে কী ধরনের মানে মোটামুটি কেমন কমপ্লেক্সিটি হবে সেটা নির্ভর করা হচ্ছে কী ধরনের কাজ কম্পিউটার করে। তো ধরো এখানে হচ্ছে 2টা নাম্বার যোগ করছে, এই কোডটা যদি আমি 50 বার চালাই, অথবা এই কোডটা যদি আমি ধরো এই 10-এর মান যদি আমি চেঞ্জ করে এখানে যদি 100 দেই এবং 20-এর মান চেঞ্জ করে যদি এখানে আমি 200 দেই, তাহলে এই সেম যোগ কাজটা করতে কিন্তু কম্পিউটারে মানে একই সময় লাগবে। এই দুটার যোগফল এবং এটার যোগফল সেমই লাগতেছে। এইটা এখানে হচ্ছে সিঙ্গেল অপারেশন বলি আমরা, এগুলা কনস্ট্যান্ট অপারেশন। তো এই কোডটার কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ 1, মানে হচ্ছে আমরা যা চাইতেছি সেটা কোনো ধরনের লুপিং বাদে, যে মনে করো কোনো ধরনের বিশাল লেন্দি প্রসেস বাদে একটা কনস্ট্যান্ট অপারেশন মানে কি, কনস্ট্যান্ট মানে কি নির্দিষ্ট একটা অপারেশনে সে দিয়ে দিচ্ছে। ধরো এখানে এই দুইটা অপারেশন করছে, একটা বাড়াইছে একটা কমাইছে, এখানে একটা যোগ করছে, তারপর হচ্ছে প্রিন্ট দিয়ে দিবে। তার মানে তুমি এই কোডটাকে যেভাবেই তুমি ইনপুট দাও না কেন, সে কিন্তু এই 3টা অপারেশনই করবে। তো এই ক্ষেত্রে এই কনস্ট্যান্ট অপারেশনগুলোর ক্ষেত্রে আসলে আমাদের কমপ্লেক্সিটি হয় অর্ডার অফ 1, ঠিক আছে। আমরা এই ধরনের কমপ্লেক্সিটিকে ধরে নেই অর্ডার অফ 1 কমপ্লেক্সিটি। তারপরে আসি অর্ডার অফ 1 তো আমরা দেখলাম। এখন হচ্ছে আমরা যে যদি আমরা একটা প্রোগ্রামে যদি আমাদের লুপ থাকে, যে আমাদের লুপ থাকা মানে কি, আমাদের বিভিন্ন স্টেটমেন্টগুলো কন্টিনিউয়াসলি এক্সিকিউট করতে থাকবে। তো এই আমরা যদি এই লুপটার দিকে দেখি, তো এই লুপটাতে কি 1 থেকে শুরু করে n অবধি আমাদের একটা লুপ চলবে, এবং এখানে আমি ডট ডট দিয়ে বুঝাইছি যে এখানে বিভিন্ন অপারেশন আছে বা বিভিন্ন পারফর্ম করবে কম্পিউটার বিভিন্ন অপারেশনগুলো। তো এই কাজটা কম্পিউটার কতবার করবে, n ততবার, তাই না। এখানে n যদি 100 বার থাকে, 100 থাকে, তাহলে কম্পিউটার কিন্তু এটার ভিতরে যদি ধরো যোগ আছে, ধরো আমরা ধরে নিলাম এর ভিতর যোগ আছে, তার মানে এই যোগটা হচ্ছে কম্পিউটার 100 বার করবে যদি n = তোমাকে ইনপুট 100 দেওয়া হয়, আর n = যদি 500 দেওয়া হয় 500 বার করবে। তাহলে এই যে এই অপারেশনটা এটা নির্ভর করে কিসের উপরে, এই লুপের মানে লেন্থের উপরে। তো এই ধরনের সময় যদি একটা লুপই থাকে, এখানে যদি আর কোনো ধরো প্রোগ্রামটা আমার এখানেই শেষ বা এখানে আউটপুট দেওয়া লাগবে, এতটুকু যদি একটা লুপ যদি আমরা একটা প্রোগ্রামে ইউজ করি, তখন সেটাকে বলে আমরা হচ্ছে অর্ডার অফ n কমপ্লেক্সিটি। এখানে n এর মানের উপর এই অর্ডারটা নির্ভর করে, ঠিক আছে। অর্ডার অফ n কমপ্লেক্সিটি, যে n বার অপারেশন করে আমরা আসলে একটা নাম্বারের এই মানে কাজটা করে দিতে পারতেছি। আমাদের যে প্রোগ্রামটা 2টা নাম্বারে যোগ করা, 100টা নাম্বার মানে 100 বার যোগ করা, সেই জিনিসটা আসলে আমরা একটা লুপের মাধ্যমে দিতেছি। এটাকে বলবো আমরা লিনিয়ার কমপ্লেক্সিটি অথবা লিনিয়ার কমপ্লেক্সিটি, অথবা এটাকে আমরা প্রকাশ করি হচ্ছে অর্ডার অফ n দিয়ে, এটাকে বলা লিনিয়ার কমপ্লেক্সিটি, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা যদি নিচের কোডটা দেখি, আসলে এই কোডটাতে কি আমাদের হচ্ছে একটা নেস্টেড লুপ ইউজ করা হয়েছে। আমরা লুপিং ক্লাসে শিখছিলাম যে নেস্টেড লুপ, একটা লুপের ভিতরে নেস্টেড লুপ। তো আমরা যদি এটাকে বলি আউটার লুপ,
এবং এইটাকে যদি আমরা নিচেরটাকে যদি বলি ইনার লুপ, এটাকে যদি আমরা বলি ইনার লুপ, তাহলে কি আমরা দেখি যে আমাদের এখানে n সমান সমান যদি 100 হয় তাহলে আমাদের কিভাবে কাজটা করে লুপে দেখি যে এই i সমান সমান 1 এর জন্য 1 থেকে n অবধি, তার মানে কি 1 থেকে 100 অবধি যদি n এর মান 100 হয়, i সমান সমান 1 এর জন্য n এর মান 100 বার কাজ করবে যদি এখানে আমাদের যোগ বিয়োগ গুণ ভাগ যা যে কোনো অপারেশন থাকে। 1 থেকে 1 এর জন্য 1 থেকে 100 বার কাজটা করবে। তারপর i এর মান যখন 2 তখন 2 এর জন্য 1 থেকে 100 বার করবে। তার মানে এই n এর জন্য n বার কাজটা করবে। তার মানে কি আমাদের এই কাজটা করা হচ্ছে n স্কোয়ার বার। তো এই ধরনের কমপ্লেক্সিটিকে আমরা নেস্টেড কমপ্লেক্সিটি বা অর্ডার অফ n স্কোয়ার কমপ্লেক্সিটি বলি, ঠিক আছে। এই n স্কোয়ার কমপ্লেক্সিটিটাও আমাদের আসলে মানে আমাদের n যত দেওয়া থাকবে তার উপরেই নির্ভর করে। যেমন আমাদের উপরের প্রোগ্রামে যদি n সমান সমান যদি আমাদের 1000 থাকে তার মানে হচ্ছে এইটা, আর এখানে যদি আমাদের যদি n সমান সমান 1000 থাকে তার মানে আমাদের কমপ্লেক্সিটি হচ্ছে 1000 ইন্টু 1000, এটা হচ্ছে আমাদের টোটাল কমপ্লেক্সিটি আমাদের এই কোডটা। তো এটা হচ্ছে নেস্টেড কমপ্লেক্সিটি, যে মোটামুটি এই ধরনের কমপ্লেক্সিটিগুলো আমরা এভাবে ক্যালকুলেট করি। আসলে এটা হচ্ছে ক্যালকুলেশন রুলস আমরা দেখাইতেছি যে কীভাবে, যে একটা তার মানে হচ্ছে সংক্ষিপ্ত আকারে যদি আমরা বলতে চাই একটা প্রোগ্রামে যদি নেস্টেড লুপ থাকে তাহলে সেটা হচ্ছে n স্কোয়ার কমপ্লেক্সিটি, আর যদি লিনিয়ার টাইপের একটা লুপ থাকে তাহলে সেটা হচ্ছে লিনিয়ার কমপ্লেক্সিটি। তাহলে ইন জেনারেলি যদি আমরা বলতে যাই যদি কে নেস্টেড লুপ থাকে, নেস্টেড লুপ কি অনেকগুলো হইতে পারে না, যে ধরো i থেকে n অবধি এটা যদি i হয় একটা লুপ, তার ভিতরে আরেকটা লুপ হচ্ছে j থেকে n অবধি, তার ভিতরে তো আরও লুপ থাকতে পারে আমাদের, ধরো কে সমান কে থেকে n অবধি, তারপরেও তো আরও লুপ থাকতে পারে, যে ধরো z থেকে n অবধি। কেউ একজন আসছে তো আমি হচ্ছে রিসেট করি। আচ্ছা, তো আমাদের হচ্ছে তো যদি এরকম 4টা লুপ থাকে তার মানে আমাদের তখন কমপ্লেক্সিটি কত হবে, অর্ডার অফ n টু দ্য পাওয়ার 4, কারণ এখানে জিনিসটা 4 বার প্রত্যেকটা ইন্ডেক্সের জন্য পরে 3 বার করে কাজ করা লাগছে। তার মানে i এর জন্য হচ্ছে একবার, j এর জন্য একবার, তো সবগুলো আমরা বুঝতেই পারতেছি যে এই জায়গায় অর্ডার অফ n টু দ্য পাওয়ার 4 অবধি কাজ করতেছে। সেই জন্য আমরা যদি এই ইন জেনারেলি চিন্তা করি তাহলে যদি কেটা নেস্টেড লুপ থাকে আর আমাদের ভ্যালু যদি n অবধি হয় তাহলে আসলে আমাদের কমপ্লেক্সিটি অর্ডার অফ n টু দ্য পাওয়ার k এইভাবে হচ্ছে হবে। এখন ধরো যদি আমাদের একটা এখানে যদি আমরা দেখি যে ধরো এটা ফুল আমাদের একটা প্রোগ্রাম, এই পুরাটা হচ্ছে আমাদের একটা না, আচ্ছা পুরাটা আলাদা আলাদাই প্রথমে বলি আমি। আচ্ছা, এটা হচ্ছে একটা প্রোগ্রাম, ধরো এই নিচে এগুলো নাই, ঠিক আছে, নিচে এগুলো নাই। তো এটা যদি একটা প্রোগ্রাম হয়, এখানে কি 3 ইন্টু n অবধি লুপ চলছে, দেখো 1 থেকে শুরু করে 3 ইন্টু n, তার মানে হচ্ছে n সমান সমান যদি 100 হয় তাহলে আমাদের লুপটা চলছে 1 থেকে 300 অবধি। তো এই ধরনের ক্ষেত্রে আমাদের আসলে কমপ্লেক্সিটি কত হবে, আমাদের যদি মাল্টিপলস টাইম লিনিয়ার লুপ চালানো লাগে, তার মানে 3n আমাদের নিজেদের মানে এতক্ষণ আমরা যে রুলসগুলো পড়ছি সেই রুলসগুলোর উপর ভিত্তি করে এটার কমপ্লেক্সিটি হওয়া উচিত n, মানে 3n। তো 3n যেহেতু, তার মানে হচ্ছে তখন আমরা হচ্ছে এই কনস্ট্যান্ট পার্টটাকে ইগনোর করি ক্যালকুলেশনের সুবিধার্থে, কনস্ট্যান্ট পার্টটাকে ইগনোর করি, যে আমাদের ধ্রুবক যে সংখ্যাটা থাকে, ধরো এই লুপটা আমরা 3 বার চালাইলাম অথবা এই একটা লুপ চালাইলাম 1 থেকে 3n অবধি, তো এই ক্ষেত্রেও আমরা আসলে কমপ্লেক্সিটি লিনিয়ার ধরি, যে অর্ডার অফ n, ঠিক আছে। অথবা আমরা যদি এই সেকেন্ড লুপটা দেখি, সেকেন্ড লুপটা কী করছে, যদি লুপটার ভ্যালু n সমান সমান 100 হয় তাহলে এটা লুপ চলছে কতটুকু, 1 থেকে শুরু করে 105 অবধি। তো এখানে আসলে 5টা লুপ মানে বেশি চলছে, তো এইটাকেও আসলে আমরা এই কনস্ট্যান্ট ফ্যাক্টরটাকে ইগনোর করি যে 5টা বেশি চলছে। তো এই কনস্ট্যান্ট ফ্যাক্টরটাকে ইগনোর করলে এইটার কমপ্লেক্সিটিও অর্ডার অফ n হয়। এখন এইটার ক্ষেত্রে যদি আমরা দেখি, এটার ক্ষেত্রে কি যে n এর মান যদি 100 হয়, দেখো লুপ চলতেছে কি 2 ঘর পরে, তাই না, তার মানে n/2 মানে 100 যদি থাকে আমাদের ইনপুট তাহলে আমাদের লুপ চলতেছে 50 বার। তো এই ক্ষেত্রেও আসলে আমরা কনস্ট্যান্ট ফ্যাক্টরটাকে ইগনোর করে, যেমন এটাকে আমরা লিখি কীভাবে 1/2n এভাবে লিখতে পারি। তো আমরা এর আগে যেভাবে কনস্ট্যান্ট ফ্যাক্টরটা ইগনোর করছি ঠিক একইভাবে এখানে আমরা কনস্ট্যান্ট ফ্যাক্টরটাকে ইগনোর করে এখানে অর্ডার অফ n করতে পারি।
এক মিনিট, আমার একটু লোক আসছে, এক মিনিট, ঠিক আছে? কথা শোনা যাইতেছে এখন? জি ভাইয়া। আচ্ছা, তো আমরা যে এখানে ছিলাম, যে আমাদের যদি আমাদের লুপটা এরকম চলে যে আমাদের 1 থেকে n অবধি, যে n এর মান যদি 100 হয়, তাহলে আমাদের লুপটা যদি এরকম কখনো চলে যে এটা 3 গুণ চলতেছে, 3 গুণ, তখন হচ্ছে আমাদের অর্ডার অফ n আমরা হিসাব করি, কারণ আমাদের মেনলি কমপ্লেক্সিটি হওয়া উচিত আমাদের উপরের রুলস অনুযায়ী এরকম। কিন্তু আমরা এই কনস্ট্যান্ট ফ্যাক্টরটা যেহেতু এই বড় n এর তুলনায় কিন্তু এই 3 অনেক কম, তাই না? n এর সাথে তুলনা করে 3কে আমরা অনেক ছোট হিসাব করতে পারি, কারণ এখানে যদি আমরা দেখি যদি এরকম টাইপের হয়ে যায় 10⁵, তখন আসলে যদি 3 × 10⁵ হয়, তাহলে ওইটা আসলে এই n এর তুলনায় অনেক কম। তো এই জন্য আমরা তখন কনস্ট্যান্ট ফ্যাক্টরটাকে ইগনোর করি। তো এটাকেও আসলে আমরা বলতে পারবো অর্ডার অফ n। ঠিক এই ক্ষেত্রেও যদি আমরা এই প্রোগ্রামে দেখি যে মাত্র n 5 বার বেশি চলছে, যদি n 100 হয়, n সমান, তাহলে আসলে লুপটা চলতেছে 105 বার, এখানে 105 বার চলতেছে। তো এইটার ক্ষেত্রেও আমরা আসলে এই 5 অনেক ছোট একটা জিনিস 100-র তুলনায়। তো এটার ক্ষেত্রেও আমরা অর্ডার অফ n হিসাব করি ক্যালকুলেশন করার সময়, যে আমরা এটার সময় অর্ডার অফ n ক্যালকুলেশন করি। এই ক্ষেত্রে দেখো, এখানে যদি আমাদের 3 নাম্বার মানে লুপে যদি আমরা দেখি যে আমাদের n সমান যদি 100 হয়, তাহলে আমাদের লুপটা চলতেছে কি 2 ঘর পর পর, ঠিক আছে? তার মানে হচ্ছে 100/2 মানে 50 বার লুপটা চলবে। তো এইখানেও আসলে আমাদের হওয়া উচিত, আমরা এর আগে যেভাবে ক্যালকুলেশন শিখছি সেই ক্যালকুলেশন অনুসারে আমাদের এটার ক্ষেত্রেও n/2 কমপ্লেক্সিটি হওয়া উচিত। কিন্তু আসলে আমরা এটারও যে কনস্ট্যান্ট ফ্যাক্টরটা আছে, কনস্ট্যান্ট ফ্যাক্টরটা কেমন 1/2 × n এরকম, তাই না? তো এটার ক্ষেত্রেও আসলে আমরা এই কনস্ট্যান্ট ফ্যাক্টরটাকে ইগনোর করে অর্ডার অফ n কমপ্লেক্সিটি হিসাবে এটাকে বলি, মানে ধরি যে অর্ডার অফ n কমপ্লেক্সিটি। কিন্তু এখন কথা হচ্ছে, যদি আমাদের কনস্ট্যান্ট ফ্যাক্টর অনেক বেশি থাকে তখন কি হবে? আচ্ছা, তখন কি হবে সেটা আমরা একটু পরে দেখব। যেমন এই প্রোগ্রামটা যদি দেখি, আচ্ছা এখানে হচ্ছে এটা n², ঠিক আছে? কেউ আবার n2 ধরো না, এটা আসলে এখানে এই চিহ্নটা দিতে ভুলে গেছিলাম। তো এই এক্সাম্পলটা যদি দেখি, যে এই এক্সাম্পলটা কি, আমাদের 1 থেকে শুরু করে n অবধি, n এর মান যদি ধরো 100 হয়, উপরের লুপটা যে আউটার লুপ, এই আউটার লুপটা চলছে কতটুকু 100 অবধি, এবং প্রত্যেকটা আয়ের জন্য চলছে কতটুকু i সমান 1 থেকে i এর সমান অবধি। তার মানে প্রথম আয়ের জন্য লুপ চলবে হচ্ছে একবার, i সমান 2 এর জন্য লুপ চলবে হচ্ছে 2 বার, i সমান 3 এর জন্য লুপ চলবে 3 বার। তো এইভাবে যদি আমরা দেখি 100-র জন্য লুপ চলবে হচ্ছে 100 বার। তার মানে কি এই 100-র জন্য তো আবার এটা যদি n হয়, তার মানে এই n এর জন্য n বার চলতেছে। তার মানে টোটাল কমপ্লেক্সিটি আসলে কত আমাদের? ভিতরের লুপটার কথা যদি আমরা চিন্তা করি, ভিতরের লুপটা কতটুকু চলতেছে? উপরের লুপটা তো আমাদের 100, তাই না? আর ভিতরের লুপটা কি একবার চলতেছে প্রথমবার, দ্বিতীয়বার চলতেছে 2 বার, তৃতীয়বার 3 বার, এভাবে n বার। এই টোটালটুকু যদি আমরা একটা ক্যালকুলেশন করি যে আসলে টোটালটুকু কতবার চলতেছে, তাহলে আসলে এই দুইটা লুপ মিলে আসলে n × n+1/d এতটুকু সব পরিমাণ চলে, তাই না? আমরা জানি আসলে যে 1 থেকে n এর যোগফল যেমন যতগুলা ততটুকুই চলতেছে। ততটুকু যদি চলে, তো এটাকে আমরা রাফলি আসলে এইটা লিখতে পারি। এটা হচ্ছে এই n × n+1/d, এটারই একটা হচ্ছে কনভার্টেড ভার্সন, তো এটা, তাই না? এটা আর এটা একই জিনিস। তো এইটার ক্ষেত্রেও আসলে আমাদের কমপ্লেক্সিটি কত হবে? এখানে দেখি আমরা যদি এইটুকু, আমরা কি এর আগে কনস্ট্যান্টকে ইগনোর করছি, তাই না? কনস্ট্যান্ট ফ্যাক্টরটাকে সবসময় ইগনোর করতাম। তো এইটা যদি কনস্ট্যান্ট ফ্যাক্টর হয়, আমরা এটাকে ইগনোর করি, যেহেতু আমাদের টোটাল হচ্ছে এইটা n × n² n² প্লাস n, যদি এটা হয়, এটা কি এটা কনস্ট্যান্ট ফ্যাক্টর, আমরা ইগনোর করব। এখন আমরা কনস্ট্যান্ট ফ্যাক্টরটাকে ইগনোর করছিলাম কি এর n এর সাপেক্ষে। যদি আমাদের এরকম থাকতো n/2, এটাকে আমরা ইগনোর করছি হচ্ছে এভাবে 1/2 × n, এই পুরাটাকে আমরা ইগনোর করছি হচ্ছে এইটার সাপেক্ষে, n এর সাপেক্ষে, যে n হচ্ছে অনেক ছোট, মানে n এর তুলনায় কমপ্লেক্সিটি, এই যে কনস্ট্যান্ট জিনিসটা আছে যে 1/2, এটা হচ্ছে অনেক ছোট। অথবা 3n যদি থাকে আমাদের, তার মানে কি আমরা এই কনস্ট্যান্টটাকে ইগনোর করছি কার সাথে তুলনা করে? এই n এর সাথে, যে n থেকে আসলে এই 3টা অনেক ছোট, সেই হিসাবে আমরা এটাকে লিখছি অর্ডার অফ n। তাহলে আমরা যদি এখানে এই যে আমাদের যে এটা আছে, এটাতে যদি আমাদের এরকম থাকে 1/2 n² যোগ n,
তো এই পুরাটা যদি আমাদের কমপ্লেক্সিটি হয়, তা আমরা প্রথমে এই কনস্ট্যান্টটুকু ইগনোর করতে পারি, এই এন স্কোয়ারের সাপেক্ষে, এবং এন স্কোয়ার প্লাস এটা আছে, তাই না? তো এটা কিন্তু গুণাকারে নাই, গুণাকারে থাকলে হচ্ছে আমাদের এন কিউব হইতো, কিন্তু এখানে কি আমরা এই জিনিসটাকেও ইগনোর করতে পারি, কারণ এই এন আমাদের এন স্কোয়ারের তুলনায় অনেক ছোট, অনেক কম। জি ভাই, এখানে এন স্কোয়ার নিব। হ্যাঁ, এখন তাহলে আমরা টোটাল কমপ্লেক্সিটিটা নিব হচ্ছে অর্ডার অফ এন স্কোয়ার, ঠিক আছে? ওরে, আমি তো বড় লোক হয়ে গেছি, মাত্র আমার কাছে অনেকগুলো টাকা আসলো। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের কমপ্লেক্সিটি এখন যদি অনেক বেশি বেশি, আমি তো এর আগে দেখালাম যে একটা প্রোগ্রামে একটা নেস্টেড লুপ থাকতে পারে, অথবা একটা নেস্টেড লুপের ভিতরে অনেকগুলা অপারেশন থাকতে পারে। এখন এই পুরাটা যদি আমাদের একটা প্রোগ্রাম হয়, আমি যে বক্স করে দিচ্ছি এই বক্সের ভিতরে যদি আমাদের একটা প্রোগ্রাম হয়, যেটা হচ্ছে কি এটা এন বার চলছে, তাহলে আমরা টোটাল কমপ্লেক্সিটিটা ক্যালকুলেট করি অর্ডার অফ এন, তাই না? এখন তারপরে দেখো, এটা কিন্তু যদি ভিতরে হয় তো আমরা তো জানি, যদি ভিতরে হয় তাহলে হচ্ছে ইনটু, আর যদি ভিতরে না হয় আলাদা হয় তাহলে কি যোগ। এটা আসলে ছোটোবেলার হিসাব। তো আমাদের পরের লুপটা কি, পরের এতটুকুর জন্য আমাদের কমপ্লেক্সিটি কত, এখানে দেখো এন স্কোয়ার, অর্ডার অফ এন স্কোয়ার, এবং শেষেরটার আবার কমপ্লেক্সিটি কত, হচ্ছে অর্ডার অফ, এটা হচ্ছে এন স্কোয়ার হবে, এবং অর্ডার অফ এন। তার মানে এই তিনটার যে টোটাল কমপ্লেক্সিটি, এটাই হচ্ছে আমাদের, এইটা যদি একটা ফুল প্রোগ্রাম হয়, এই ফুল প্রোগ্রামের কমপ্লেক্সিটি, তাহলে ফুল প্রোগ্রামের কমপ্লেক্সিটি কত দাঁড়ায়, এন স্কোয়ার এন, এটা এন হবে এন, এরকম। বা এটাকে যদি আমরা এভাবে ওএন লিখি, স্কয়ার মানে হবে এটা। হ্যাঁ, এন স্কোয়ার হবে। তার মানে এখন আমরা ভাই, আমরা যদি, এখানে এন স্কোয়ার নিব। হ্যাঁ, এখানে আমরা দেখো এন কে এবং যে কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টকে বাদ দিতে পারি, এই এন এর খাতিরে ইগনোর করতে পারি, এবং এই এন স্কোয়ারের জায়গা, এন স্কোয়ারের মানে ধারা প্রভাবিত হয়ে আমরা এন কে ইগনোর করতে পারি। তার টোটাল কমপ্লেক্সিটি হচ্ছে এন স্কোয়ার। তার মানে আমাদের লুপ আমরা যেভাবেই চালাই, ঠিক আছে, আমাদের সেটা থেকে মানে কয়টা লুপ চালাইলাম সেইটা থেকে বেশি ম্যাটার করে হচ্ছে আমরা কিভাবে লুপ চালাইলাম, ঠিক আছে? যেমন এগুলো যদি ভেতরে ইনার হইতো তাহলে কিন্তু আমাদের কমপ্লেক্সিটি এরকম হয়ে যেত। ভাই আমি এটা এরকম দেখছিলাম, একটা ভিডিওতে বলছিল যে মানে এটার ভিতরে যদি অনেক লুপ থাকে, অনেক মানে কমপ্লেক্সিটি থাকে, সেক্ষেত্রে ম্যাক্সিমামটা কাউন্ট করে হ্যাঁ, আর ওই যে বাকিগুলো বললাম ইগনোর করে। ম্যাক্সিমামটা কাউন্ট করে, বাকিগুলো আমরা কনস্ট্যান্ট হিসাবে ইগনোর করলাম। আর ইগনোর করার কারণটাও তো আমরা বললাম, তাই না? আচ্ছা, তারপরে আসি যে যদি এন স্কোয়ার, আমরা যে সবসময় যদি এন স্কোয়ার দেখেই যদি বলে দিই এটা এন স্কোয়ারের ভিতর এন স্কোয়ার নাও হইতে পারে, তো কখন এন স্কোয়ার মানে নেস্টেড লুপ চললেও, ধরো আমাদের একটা এরকম নেস্টেড লুপ আছে, ধরো এটার ভিতরে আরেকটা নেস্টেড লুপ, ওটা উপরে একটা আই ছিল, এটা হচ্ছে যে, তো এটা যদি একটা নেস্টেড লুপ থাকে আমরা এটা দেখেই বলে দিতে পারবো না যে এটা আসলে এন স্কোয়ার। আমরা কেন এটাকে এন স্কোয়ার বলবো, কারণ আমরা যদি দেখি যে প্রথমটা যদি আই ধরি, আমরা প্রথম আই সমান সমান ওয়ানের জন্য আমাদের যদি পরবর্তীতে এন সমান চলে, দ্বিতীয় আই সমান সমান যখন 2, তখন এই আয়ের জন্য যদি এন সমান চলে, এইভাবে এন এর জন্য যদি এন সমান চলে, তার মানে কি এতগুলা এন মিলে আসলে এন স্কোয়ার হয়, তাই না? এটাই আসলে আমাদের ক্যালকুলেশন। কিন্তু আমাদের যদি এরকম একটা লুপ থাকে, ধরো এমন 1 থেকে শুরু করে 10 অবধি, ঠিক আছে, আই প্লাস প্লাস এরকম বাড়াইলাম, কারণ পরবর্তীতে তার ভিতরে আরেকটা লুপ আছে যেটা সমান সমান ধরো আই থেকে শুরু হইলো, এবং আমাদের যে সমান সমান যে আমাদের 10 সমান, ধরো এটা এখানে এন সমান সমান 10, ঠিক আছে, এটা হচ্ছে এন। ধরো যদি এরকম হয়, এরকম দিলাম, এটা জে, যদি এরকম হয় তার মানে কি আমাদের এখন এটা এন স্কোয়ার, ঠিক আছে। কিন্তু আমাদের অপারেশনের ক্ষেত্রে আমরা যদি কিছু অপারেশন স্কিপ করি, ধরো আমরা এরকম করলাম যে এন এর জন্য 5 বার এই লুপটা চললো, এই এন সমান সমান 1 এর জন্য 5 বার চললো, 5 বার চলার পরে আমরা তো বিভিন্ন লজিক্যাল অপারেশন ব্যবহার করতে পারি, আমরা এখানে বিভিন্ন লজিক্যাল অপারেশন ব্যবহার করলাম, এবং ব্যবহার করার কারণে আমাদের এন সমান সমান 1 এর জন্য 5 বার এই ফর লুপটা চললো, 2 এর জন্য এই লুপ চলে নাই একবারও, 3 এর জন্য লুপ আই সমান সমান 3, 2 এর জন্য একবারও চলে নাই, এটার জন্য 5 বার চলছে, মানে ভিতরের লুপটা, এই যে এই আউটার লুপটা 5 বার চলছে, এবং 2 এর জন্য ধরো একবারও চলে নাই, 3 এর জন্য যদি একবারও না চলে, আই সমান সমান 3 এর জন্য, আই সমান সমান 4 এর জন্য যদি একবারও না চলে,
তারপর আই সমান সমান 5 এর জন্যও চললো না, আবার আই সমান সমান 6 এর জন্য মনে করো চললো না, আই সমান সমান 7 এর জন্য মনে করো 3 বার চললো। এখন এইভাবে পরে 8 এর জন্য যদি একটাও না চলে এবং 9 এর জন্য যদি একটাও না চলে, 10 এর জন্য যদি একটাও না চলে, তাহলে দেখো আমাদের কি দাঁড়ায়, তাহলে দাঁড়ায় উপরে n এর জন্য আমাদের ভিতরে সবগুলা মিলায় কিন্তু এই যে এখানে 5 বার চলছে এবং এটার জন্য 3 বার চলছে, আর পরে হয়তো ধরো এখানে 2 বার চলছে ধরো। তার মানে এই বাকি সবগুলার জন্য মিলায় কি, বাকি সবগুলার জন্য n বার চলছে। তাহলে আমাদের টোটাল কমপ্লেক্সিটি কত আসলে? টোটাল কমপ্লেক্সিটি আগে আমরা হিসাব করতাম n ইন্টু n, কারণ কি প্রত্যেকটা n এর জন্য n সংখ্যক বার চলছে, সেই জন্য আমরা হিসাব করছি n ইন্টু n। কিন্তু এখানে আমাদের কি এই n এর জন্য প্রত্যেকটার জন্য n বার চলে নাই, কিন্তু বাকি যেই মানে সবগুলার জন্য মিলায়া এই যে সবগুলা n আছে এই সবগুলার জন্য মিলায়া চলছে আমাদের n বার, তার মানে কি n প্লাস n বার হবে। তার মানে এটার ক্ষেত্রে আমাদের কমপ্লেক্সিটি হবে হচ্ছে অর্ডার অফ 2n। তো 2n মানে কি আমাদের n 2 কে কনস্ট্যান্টলি ইগনোর করে অর্ডার অফ n। তার মানে যদি আমাদের কমপ্লেক্সিটি দেখি আমরা যে আমাদের নেস্টেড লুপ মানি যে এটা কমপ্লেক্সিটি n স্কোয়ার, সেটা আমরা বলে দিতে পারবো না, কারণ আমাদের ভিতরের অপারেশনগুলোর উপর মেনলি হচ্ছে বেস করে। তো এটা যদি আরও একটু ভাবে বুঝাইতে যাই, তো এটা যদি যেহেতু আমাদের এখানে পেজ শেষ হয়ে গেছে, পেজ দাগাদাগি করে ধরো এরকম যে 1 এর জন্য 5 বার চললো, পরে আর 1 থেকে সবগুলো চললো না, পরে ধরো আমাদের আই সমান সমান 6 থেকে আবার ধরো 5 বার চলছে, বাকিগুলোর জন্য আর কোনো চলে নাই। তার মানে কি 5 বার সমান সমান 10 বার, তার মানে n 10 বার চলছে n এর জন্য, টোটাল 10 বার চলছে, তার মানে n প্লাস n হবে। তো এটা আসলে কমপ্লেক্সিটি অর্ডার অফ n হবে। তো এই ধরনের লুপগুলোর ক্ষেত্রে বা এই ধরনের নেস্টেড লুপগুলোর ক্ষেত্রে আমরা কমপ্লেক্সিটি থেকে বলি অ্যামোর্টাইজ কমপ্লেক্সিটি। এখানে আমি লিখছি। তো অ্যামোর্টাইজ কমপ্লেক্সিটিটা আসলে হেভি পাওয়ারফুল একটা জিনিস। এটা আমি যেদিন বা যখন থেকে আমি বুঝছি যে এই জিনিসটা আসলে এইভাবে কাজে খাটানো যায়, তখন আসলে আমি অনেক প্রবলেম সলভ করছি এটা দিয়ে কোড ফোর্সেসে, এবং বিভিন্ন অ্যালগোরিদম এবং টেকনিক্স বিল্ড আপ করার জন্য বা কোড লেখার জন্য এফিসিয়েন্ট ওয়েতে আমাদের অ্যামোর্টাইজ অ্যালগোরিদম অ্যামোর্টাইজ কমপ্লেক্সিটি ইউজ করা। যেমন ধরো আমরা যদি বলি জেড অ্যালগোরিদমের কথা, এটা হচ্ছে তোমরা এখনও শিখো নাই হয়তো কেউ, বা শিখছো বা পরবর্তীতে শিখবে। এটা হচ্ছে স্ট্রিং ম্যাচিংয়ের একটা অ্যালগোরিদম। এটা হচ্ছে এরকম নেস্টেড লুপ ইউজ করে কিছু ভ্যালু ক্যালকুলেট করার জন্য, কিন্তু এটা টোটাল কমপ্লেক্সিটি অর্ডার অফ n, ঠিক আছে। n স্কোয়ার হইলে তো n এর মান অনেক বড় হইলে কাজ করবে না। তারপরে ধরো আমাদের এই সেশনের শেষের দিকে থাকবে 2 পয়েন্টার। 2 পয়েন্টার মেথডটাও আসলে ঠিক এইরকম, যে আমাদের নেস্টেড লুপ ইউজ করি, অনেক সময় নেস্টেড লুপ ইউজ করলেও আমাদের টোটাল কমপ্লেক্সিটি দাঁড়ায় হচ্ছে আমাদের n। আবার আরেকটা টেকনিক্স আছে, যে টেকনিক্সটাকে আমরা বলি হচ্ছে উইন্ডো স্লাইডিং টেকনিক। আমি জায়গা নাই, এই জায়গায় উপরে লিখলাম উইন্ডো স্লাইডিং টেকনিক, যেটা আমাদের এই সিলেবাসই আছে বোনাস ক্লাস হিসেবে। তো ওই উইন্ডো স্লাইডিং টেকনিকটাও কিন্তু আসলে আমাদের নেস্টেড লুপ চলবে, কিন্তু অর্ডার অফ কমপ্লেক্সিটি হচ্ছে n। তো এই জিনিসগুলো আমাদের আসলে মাথায় রাখতে হবে। যদি আমাদের কখনো মনে হয় যে আমাদের নেস্টেড লুপ চালাইতে হবে কিন্তু আমাদের কমপ্লেক্সিটি n রাখতে হবে, এরকম যদি কখনো সিনারিও আসে, তখন আসলে আমরা ভাইবা চিন্তা লুপের অপারেশনগুলো দিব। আচ্ছা, এই এতটুকু অবধি কারো কোনো প্রশ্ন আছে কিনা বলো, তারপর আমি নেক্সট চাইতেছি। আছে? কথা বলো। না ভাই নাই। আচ্ছা ঠিক আছে। এখন হচ্ছে কমন টাইম কমপ্লেক্সিটি, যে কিছু কমন টাইম কমপ্লেক্সিটি আমাদের মাথায় সবসময় রাখা লাগে, ঠিক আছে। তো এই কমন টাইম কমপ্লেক্সিটির মধ্যে হচ্ছে অর্ডার অফ 1, ওই যে আমি তো একদম শুরুতেই দেখাইছি। তারপরে একটা কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ লগ n। ধরো অর্ডার অফ লগ n কেমন, তোমাকে বললো যে 100 এর মাল্টিপল কয়টা এটা তুমি বার করবা। 100 এর মধ্যে 5 দিয়ে ভাগ যায় এরকম ভ্যালু আছে কয়টা, ঠিক আছে। তো এটা আসলে আমরা অর্ডার অফ 1 দিয়ে বের করতে পারি, অর্ডার অফ n স্কোয়ার n দিয়ে বের করতে পারি, লগ n দিয়ে বের করতে পারি। ধরো এমন যে তোমাকে বললো যে n সমান সমান 100, এই 100-র জন্য 100-র ভিতরে 5 দিয়ে ভাগ যায় বলতে হচ্ছে ভাগ দিলে ভাগশেষ 0 থাকে, এরকম সংখ্যা কয়টা 1 থেকে
100-র ভিতরে এরকম সংখ্যা হচ্ছে কটা যেটা 5 দিয়ে ভাগ যায়। এটা আমরা কিভাবে করতে পারি? প্রথমত করতে পারি হচ্ছে আমরা ব্রুট ফোর্স নিয়ম যদি বলি 1 থেকে শুরু করে আমরা 100 অবধি একটা লুপ চালাবো। 100 অবধি একটা লুপ চালাবো এবং আমরা কি প্রত্যেকবার ইফ দিয়ে চেক করব যে ইফ I mod 5 ইকুয়াল 0 হয় তাহলে আমরা কাউন্ট একটা একটা করে বাড়াবো। তার মানে কি কয়টা 1 থেকে 100 অবধি লুপ চালায় দেখব কয়টা সংখ্যা 5 দিয়ে ভাগ যায় সেটা আমরা কাউন্টটা দিব। এটা একটা ওয়ে, তাই না? তাহলে এটার কমপ্লেক্সিটি কত? অর্ডার অফ n, কারণ এই যে আমরা কি একবার লুপ চালাইছি 1 থেকে n অবধি। আচ্ছা, এখন আমরা কিন্তু এটাকে চাইলে আরও সহজভাবে মানে বার করতে পারি। কিভাবে? ধরো আমাদের এই কথাটাই বললো যে 1 থেকে 100-র মধ্যে 5 দিয়ে ভাগ যায়, মানে হচ্ছে ভাগশেষ 0 হবে এরকম কয়টা সংখ্যা আছে যেগুলো হচ্ছে আসলে মেনলি 5-এর মাল্টিপল আর কি। কয়টা সংখ্যা আছে এটা আমরা ডিরেক্টলি কিন্তু n ভাগ 5 বা 100 ভাগ 5 এই অপারেশনটা দিয়ে, এই একটা অপারেশন দিয়ে বার করতে পারি কোনো লুপ ছাড়া। যেমন এটা 20, তাই 20, এবং 1 থেকে 100-র ভিতর 7 দিয়ে ভাগ যায় এরকম সংখ্যা কিন্তু 100/7। 1 থেকে 100-র ভিতরে 10 দিয়ে ভাগ যায় এরকম সংখ্যা কিন্তু 100/10, মানে 10টা। তো এই জিনিসটা আমরা একটা অপারেশন দিয়েই করতে পারি। যখন আমরা একটা অপারেশন দিয়ে করব তখন হচ্ছে কি অর্ডার অফ 1 কমপ্লেক্সিটি। এখন আসি যে আমরা চাইলে এটাকে কি এই যে লুপটা কি 1 থেকে এক এক করে বাড়াইছি না, এখন এটা কি আর চাইলে আমরা তো জানি যে 4টা বাদ হবে, একটা হবে, মানে একটা নির্দিষ্ট সংখ্যা পর পর একটা নিব, এই বৈশিষ্ট্যটা আমরা জানি। তখন কি আমরা লুপটা এইভাবে লিখতে পারি না? ফর i = 1 থেকে শুরু করব এবং i গ্রেটার দেন এবং সমান 100 অবধি চালাবো এবং i প্লাস ইকুয়াল 4, মানে হচ্ছে 5 করে বাড়বে। ঠিক আছে, i = 0 থেকে, তাহলে ঠিক আছে আসলে, কারণ 0-র সাথে 5 যোগ করলে 5 হবে। তো এর ভিতরে যতগুলো হবে, যতবার লুপটা চলবে, কাউন্ট প্লাস প্লাস, তার মানে এখনও কিন্তু আমরা এই সংখ্যাটা পাবো। তার মানে কি আমরা একটা লুপ চাইলে কি অপারেশনগুলো মাঝখানে অনেকগুলো কমাই দিছি, 5 ধাপ করে আগাইছি, মানে বাড়ছি। তো এটা আসলে লগ এন বার যখন আমরা যাব, লগ এন বার মানে সর্বোচ্চ ম্যাক্সিমাম লগ এন বার গেলেই আসলে আমাদের উত্তরটা আমরা পেয়ে যাব। তো এই তখন হচ্ছে আমাদের এইটা লগ এন কমপ্লেক্সিটি। ঠিক আছে, লগ এন কমপ্লেক্সিটি। তার মানে কি আমরা একটা কাজই 3ভাবে করতে পারলাম, যে একটা হচ্ছে অর্ডার অফ n কমপ্লেক্সিটিতে, একটা হচ্ছে অর্ডার অফ 1 কমপ্লেক্সিটিতে, আর একটা হচ্ছে লগ এন কমপ্লেক্সিটিতে। তো এখন আমাদের হচ্ছে নির্ভর করবে আমাদের প্রোগ্রামে কি চাইছে, আমাদের প্রোগ্রামে যে ইনপুটটা দেওয়া হয়েছে সাইজটা কেমন, আর আমাদের আসলে কোন কোন জিনিসগুলো হ্যান্ডেল করা লাগবে, কোন কোন জিনিসগুলো লাগবে। এখন সে ধরো আমাদের যদি বলতো যে 1 থেকে ভাই এই যে লগ এন এর টাইম বুঝলাম না ভাই, যদি তোমার কথা ক্লিয়ার আয়ের আসছে? মানে 100 মানে পর্যন্ত কি সীমিত থাকে, যে 100 ইকুয়াল হবে বা 100 থেকে মানে ছোট হবে? হ্যাঁ, আচ্ছা ধরো তুমি ওই লুপটা আমি এরকম, আচ্ছা আমার এখানে কি ব্যাপার, আমার লিখতে পারতেছিলাম না কেন। আচ্ছা ধরো কই চলে আসছি, আচ্ছা এখানে আমি নিচে লিখি, ঠিক আছে। ধরো লগ ইনের জিনিসটা আমি যদি এখানে তোমাকে বুঝাই, যে আমাদের একটা লুপ চালাইলাম i = 1 থেকে i গ্রেটার দেন ইকুয়াল 100, i প্লাস প্লাস। এইখানে আসলে কয়বার লুপ চলবে, যে যদি আমরা একটা নাম্বার 5 দিয়ে ভাগ কিনে এটা বার করতে চাই, দেখো লুপটা কিন্তু এক এক করে চলছে 1 থেকে 100 অবধি। কিন্তু আমরা এখানে যদি এক এক করে না বাড়াই, এরকম বাড়াই যে এখানে ইরেজ করার অপশন নাই, তো আমি এখানে লিখলাম আচ্ছা প্লাস ইকুয়াল, এইভাবে লিখে প্লাস ইকুয়াল 5। তার মানে আমরা যদি 0 থেকে শুরু করি, যে প্রথমে 5তম ইন্ডেক্সে একটা, বা 0 থেকে না, এটা আমরা 5 থেকেই শুরু করতে পারি, 5 করে বাড়াবো। তার মানে কি আমরা জানি যে আমাদের 5 ভাগ যায় কি 5, 10, 15, 20, এইগুলো আসলে আমাদের 25, এইগুলাই আসলে আমাদের উত্তরে কাউন্টগুলো আসলে এইগুলার লাগবে। তাই আমরা 5 করে বাড়াইছি। এখন 5 করে বাড়ালে কি আমাদের টোটাল কি 100 বার লুপ চলবে? এখানে 100 বার কি লুপ চলবে? চলবে না, না ভাইয়া, লুপটা কিন্তু আরো কম চলবে। এই লুপটা কতক্ষণ চলে? এই লুপটা কতক্ষণ চলবে? ম্যাক্সিমাম লগ এন বার চলবে। লগ এন বার চলবে কেমন? কারণ আমরা তো নির্দিষ্ট ধাপে ধাপে যাইতে যাইতে একটা সময় গিয়া এনটা পাইতেছি। এটা যত এই
আয়ের মান যত বড় হবে, ধরো যদি আমাদের 10 বলে যে 1 থেকে 100-র মধ্যে 10টা 10 দিয়ে ভাগ যায় কতগুলো সংখ্যা, তখন আমরা কি 10 10 করে ঘর করে যাইতেছি। তার মানে হচ্ছে এই অপারেশনটা যে আমরা মাল্টিপল, যেমন 5-এর মাল্টিপলস আকারে যাইতেছি, তখন এই ধাপগুলো হচ্ছে লগ এন ধাপ বলে। কারণ আমরা যদি লগের ম্যাথগুলো করে থাকি, লগ লগ 2 বেসের, তারপরে লগ 10 বেসের, এই অঙ্কগুলো যদি আমরা করে থাকি, তাহলে আসলে আমরা জানবো লগের অপারেশনগুলো কী। তো এইগুলো আসলে তার মানে এই কমপ্লেক্সিটিটা আমরা কি এই সেম কাজটা আমরা 3টা কমপ্লেক্সিটিতে করতে পারলাম। এটা একটা অর্ডার অফ 1, এটা হচ্ছে অর্ডার অফ n, এবং এটা হচ্ছে অর্ডার অফ লগ n। তো আমাদের আসলে কোডে কি চাইছে সেটার উপর ভিত্তি করে আমরা মানে আর আমাদের ইনপুট যে থাকবে, ইনপুটের উপর ভিত্তি করে আমরা হচ্ছে অ্যালগরিদম সিলেকশন করব। এখন ধরো আমাদের যদি বলে যে কোন কোন সংখ্যাটা মানে 5 দিয়ে ভাগ যায়, সেই সংখ্যাটাও প্রিন্ট করতে হবে। কয়টা সংখ্যা সেটা তো প্রিন্ট করতেই হবে, এবং কোন কোন সংখ্যাগুলো ভাগ যায় সেটাও প্রিন্ট করতে হবে। তাহলে কি আমাদের এই যে অর্ডার অফ 1-এর এই অ্যালগরিদমটা কাজে লাগবে না? কারণ এই অ্যালগরিদমটা তো আমাদের কোন কোন সংখ্যাটা ভাগ যায় সেইটা দিতে পারে না, টোটাল কাউন্টটা দেয়। তার মানে যদি যখন আমাদের বলবে তখন হচ্ছে এই অ্যালগরিদমটা অর্ডার অফ 1 হইলেও এটা কাজে লাগবে না। তখন আমাদের হাতে অপশন আছে হচ্ছে এই লগ n এবং এই n, এই দুইটা থেকে আমরা যে কোনো একটা ইউজ করতে পারি ইনপুট ডাটার উপর ভিত্তি করে। এটা হচ্ছে আমাদের একটা। তারপরে তার মানে কি কমনের মধ্যে অর্ডার অফ 1 গেল, অর্ডার অফ n গেল, তারপর হচ্ছে স্কোয়ার রুট অফ n। স্কোয়ার রুট অফ n সংখ্যকবার আমাদের যদি কোনো অপারেশন চালানো লাগে, যেমন ধরো আমাদের যদি প্রাইম নাম্বার, একটা নাম্বার প্রাইম কি প্রাইম না সেটা যদি আমরা চেক করতে হয়, তাহলে আমরা কি যদি 10 প্রাইম কি প্রাইম না এটা চেক করতে হলে কি 1 থেকে 10 অব্দি লুপ চালানো লাগে? লাগে না, আসলে স্কোয়ার রুট অব্দি আমাদের লুপ চালাইলেই হয়ে যায়, তাই না? তো তখন হচ্ছে আসলে কমপ্লেক্সিটি স্কোয়ার রুট হয়ে যায়। এটা যদি কোনো কনফিউশন থাকে যে আসলে প্রাইম স্কোয়ার রুট অব্দি লুপ চালাইলে কেন হয়, এটা কি কনফিউশন আছে, তাহলে আমি একটু দেখাবো। ভাইয়া একটু দেখান। আচ্ছা, আমাদের প্রথম হচ্ছে প্রাইম নাম্বার কাকে বলে? প্রাইম নাম্বার হচ্ছে এমন একটা নাম্বার যে নাম্বারটার 1 এবং ওই নাম্বারটা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না। নাম্বার যে ভাগ, ঠিক আছে, এখন আমাদের ধরো 20 প্রাইম কিনা এটা আমরা কিভাবে জানি? প্রথমে চেক করতে মানে 1 থেকে 1 এবং n বাদে, তার মানে কি 2 থেকে n-1 অবধি আমরা একটা লুপ চালা প্রত্যেকবার ভাগ করে করে চেক করতে পারি। যদি একবারও ভাগ যায় তার মানে এটা প্রাইম না, এবং এটা এই n-1 অবধি চেক না করে আসলে আমরা স্কোয়ার রুট অফ n অবধি চেক করতে পারি। কেন? কারণ ধরো যে তুমি n ভাগ যায়, n কত দিয়ে ভাগ যায়? 2 দিয়ে, তাই না? n 2 দিয়ে ভাগ যায়, এটার জন্য একটু বড় পেজ দরকার। আচ্ছা আমি এখানে লিখি, ঠিক আছে? ধরো এটার জন্য 2 দিয়ে ভাগ যায়, আচ্ছা এটা এখানে না, আমাদের তো লেখার মতো অনেক কিছুই আছে। ধরো n 100, তাহলে আমরা 100 না, 20ই ধরি, বড় সংখ্যা অনেক দেখাতে সময় লাগবে। ধরো n সমান সমান 20, আমরা এই 20-এর প্রাইম কিনা বার করব, কারণ আমরা 2 থেকে n-1 অবধি একবার করে চেক করতে পারি, এটার কমপ্লেক্সিটি হয়ে যায় তাহলে অর্ডার অফ n, তাই না? এইটার কোডটা যদি আমি সিম্পলি লিখি তাহলে এরকম n হয় 1 থেকে 2 থেকে শুরু করে n এর আগে অবধি লুপ চালাবো i++ এবং চেক করব ইফ i n mod i = 0, তাহলে রিটার্ন ফলস, মানে হচ্ছে মিথ্যা। এটা আমাদের শেষ, একবার যদি পাই এটা তাহলে মিথ্যা। তার মানে এইটা ভাবে আমরা এই প্রাইমটা ক্যালকুলেট করতে পারি। তাহলে এটার কমপ্লেক্সিটি কত? অর্ডার অফ n। এখন আমরা দেখি এটার স্কোয়ার রুট কীভাবে করা যায়। ধরো 2 থেকে আমাদের 20 অবধি আমরা বলছি, এটা এইভাবে আমরা চেক করতাম। এখন আমি বলছি 2 থেকে 20 অবধি চেক করবো না, 2 থেকে স্কোয়ার রুট। তো আমি আগে দেখি 20-এর স্কোয়ার রুট কত। 20-এর স্কোয়ার রুট কত? স্কোয়ার রুট চেক করে কই, ফাংশন কই? 20-এর স্কোয়ার রুট কত? এরকমই তো, হ্যাঁ 4 পয়েন্ট সামথিং, 4 পয়েন্ট সামথিং, ঠিক আছে? 4 পয়েন্ট কত আসছে? 45, ঠিক আছে? এটা হচ্ছে স্কোয়ার রুট। তো আমরা আসলে এটারে রাউন্ড করে নেই, ধরো 5 অবধি নিলাম, যে আমরা যদি 5 অবধি লুপ চালায় এটা বার করতে পারি, তার মানে তো এটা n স্কোয়ার রুট অফ n, তাই না? যদি আমরা এটা প্রমাণ করতে পারি তো আমরা সেটাই প্রমাণ করব। তো আমরা লিখি 2 3 4 5,
আমরা এই প্রথমে 2 দিয়ে ভাগ দিছি 20 রে দেখো পাই গেছি, পরে 4 দিয়ে ভাগ দিছি সেটাও কিন্তু পাওয়া গেছে। এখন অন্য নাম্বারগুলোর ক্ষেত্রে কেন এরকম পাওয়া যাবে স্কোয়ার রুটের আগে? কারণ দেখো আমাদের 2 যদি লিখি 2 কার সাথে মিলে 20 গঠন করে, এটা যদি আমরা লিখি যে 2 কার সাথে মিলে 20 গঠন করে, 10 এর সাথে মিলে, তাই না, 20 গঠন করে। এবং 3 কার সাথে মিলে 20 গঠন করে, কার সাথে মিলে 20 গঠন করে, করে না। 4 কার সাথে মিলে 20 গঠন করে, 5 এর সাথে। 5 কার সাথে মিলে 20 গঠন করে, 4 এর সাথে। তারপরে 6 কি করে না, 7 আবার ছয় কম 8 করে না, 9 করে না, করে না। এবং 10 কার সাথে মিলে 20 গঠন করে, 2 এর সাথে মিলে 2 20 গঠন করে। 21 22 23 24 25 এগুলা একটাও আর করে না, আমি এই জন্য বাকিগুলো লিখলাম না। তাহলে আমরা যদি এই যে প্রথম যে সংখ্যাগুলো ধরি, ধরে স্কোয়ার রুট যে আমাদের 5, স্কোয়ার রুটের যদি আমরা এই সংখ্যাগুলো ধরি, তাহলে দেখো এই ছোট সংখ্যাগুলা, যে ছোট সংখ্যাগুলা এইগুলা ছোট, এবং এই 5 থেকে শুরু করে এই সংখ্যাগুলো হচ্ছে বড় সংখ্যাগুলা। তার মানে এই ছোট সংখ্যাগুলোর সাথে কোনো একটা সংখ্যা মিলে 20 গঠন করে। তার মানে যখন আমাদের একটা সংখ্যা এরকম থাকবে a ইন্টু বি এন এন, তার মানে কি এই এন সংখ্যাটা এ দিয়েও ভাগ যাবে, বি দিয়েও ভাগ যাবে, তাই না? এখান থেকে একটা নাম্বার অবশ্যই এই স্কোয়ার রুটের আগে অথবা স্কোয়ার রুটের সমান হবে, এবং আরেকটা নাম্বার স্কোয়ার রুট থেকে বড় অথবা স্কোয়ার রুটের সমান হবে। এটা আসলে ম্যাথমেটিক্যালি প্রমাণ, জি ভাই। বুঝছো? তার মানে কি আমরা দেখো জি ভাই, এবার বুঝছি। প্রাইম নাম্বারও কি আমরা অর্ডার অফ এনে ক্যালকুলেট মানে চেক করতে পারি, আবার অর্ডার অফ স্কোয়ার রুট এনে চেক করতে পারি, আবার টাইম আরও কম অ্যালগরিদম আছে সেগুলো পরে, ঠিক আছে? তার মানে হচ্ছে কমন কমপ্লেক্সিটির মধ্যে আমাদের এখানে এটাও গেল, এন স্কোয়ারও গেল। তারপরে এন তো আমরা দেখাইছি লিনিয়ার কমপ্লেক্সিটি, এটা নিয়ে আমরা অনেক বকবক করছি। তারপরে দেখি আমরা এন লগ এন, ঠিক আছে, এন লগ এন। এখন আমরা আগে লগ এন কমপ্লেক্সিটি কীভাবে ক্যালকুলেট করছি, লগ এন কমপ্লেক্সিটি কীভাবে ক্যালকুলেট করছিলাম, লগ এন কমপ্লেক্সিটি ক্যালকুলেট করছি মানে এন স্কোয়ার কীভাবে ক্যালকুলেট করছিলাম, যে আই সমান সমান 1 থেকে আই সমান সমান 100 অবধি, আবার জে সমান সমান 1 থেকে জে সমান সমান 100 অবধি, যদি এরকম দুইটা লুপ চলে, এটা একটা ফর এটা একটা ফর, তাইলে হচ্ছে এন স্কোয়ার হয়েছে। আর লগ এনের ক্ষেত্রে আমরা কি বলছি, যদি মাল্টিপলস আকারে যায় বা লগ এন ধাপে যায়, সেটা হচ্ছে লগ এন। তো আমাদের এই ভিতরের লুপটা যদি লগ এন ভাবে যায়, যদি এরকম হয় যে ফর আই সমান সমান 1 থেকে শুরু করে আই গ্রেটার দেন আর ইকুয়াল টু 100, সরি এখানে কমা এবং আই প্লাস প্লাস, এটা যদি হয় তার মানে কি এটা এন, তাই না? তার এটার ভিতরে কি, ভিতরে যদি আমরা এরকম দেই আই জে সমান সমান আই এবং জে গ্রেটার দেন ইকুয়াল এন, কিন্তু আমরা ধাপটা বাড়াইলাম কি জে প্লাস ইকুয়াল আই, তার মানে কি আই করে বাড়তেছে, এখানে কিন্তু 1 1 করে বাড়তেছে না, আই করে বাড়তেছে। তার মানে টোটাল কমপ্লেক্সিটি কত, এটা হচ্ছে এন, আর এটা তো আমরা দেখছি একটু আগে লগ এন। তার মানে এই টোটাল কমপ্লেক্সিটি কি এন ইন্টু লগ এন, তার মানে এই টোটাল কমপ্লেক্সিটি হচ্ছে এন লগ এন, ঠিক আছে? তো এইটাও হচ্ছে একটা কমন কমপ্লেক্সিটি, ঠিক আছে? তারপরে হচ্ছে এন স্কোয়ার যেটা আমরা দেখালাম, এন কিউব যেটা আমরা দেখালাম। এখন যদি আমাদের অল পসিবল কম্বিনেশন চেক করা লাগে, অনেক সময় আছে, সেটা হচ্ছে 2 এর পাওয়ার হিসাবে যদি কোনো কিছু চেক করা লাগে, যেমন আমরা সাবসেট জেনারেট করতে গেলে, যেমন 1 2 3 যদি একটা তোমার কোনো কিছু হয়, এটা যদি আমরা একটা সাবসেট বার করতে চাই, এটা কতগুলা সাবসেট হইতে পারে, এটা কতগুলো সাবসেট হইতে পারে আসলে, এই 3টা আলাদা হইতে পারে, কোনোটাই নাই, যেমন কোনোটাই না, এবং 3টা আলাদা, সাব 8 এবং 1 2 মিলে একটা সাবসেট, 1 3 মিলে একটা সাবসেট, 2 3 মিলে একটা সাবসেট, 2 হ্যাঁ, 2 টু দি পাওয়ার 3 এরকম। এখন আটটা। এখানে আছে যেহেতু আমাদের 3 নাম্বার, তাই এখন 2 টু দি পাওয়ার 3। এখন আমাদের যদি এখানে নাম্বার n হয়, তাহলে 2 টু দি পাওয়ার n, এটা হচ্ছে একটা কমপ্লেক্সিটি, ঠিক আছে? এখন আমাদের যদি ফ্যাক্টোরিয়াল আকারে থাকে, যে পারমুটেশন আকারে, যেমন ধরো আমাদের যদি বলে 5 এর ফ্যাক্টোরিয়াল কত, সেটা আমাদের ক্যালকুলেট করব ব্রুট ফোর্স নিয়মে। 5 এর ফ্যাক্টোরিয়াল কত, 5 গুণ 4 গুণ ওইটা, ওইভাবে যদি আমরা কোনো কিছু ক্যালকুলেট করতে চাই,
পারমুটেশন আকারে, তাহলে সেটার কি ক্যালকুলেশন হচ্ছে n ফ্যাক্টোরিয়াল। তো এই কয়টা হচ্ছে আমাদের নর্মালি কমন অ্যালগোরিদমের মানে কমন কমপ্লেক্সিটি, এবং এই জিনিসগুলো মাথায় রেখে হচ্ছে আমরা বিভিন্ন অ্যালগোরিদম সিলেক্ট করি, ঠিক আছে। এখন যদি আমাদের এখন কথা হচ্ছে যে n এর মান আমাদের কত হইলে আমরা কোন অ্যালগোরিদমটা সিলেক্ট করব, এটা একটা প্রশ্ন। ধরো আমাদের এখানে যদি n এর মান 10⁵ দেয়, তার মানে কি আমরা দেখতে পারতেছি 10⁵ ইন্টু 10⁵ দুটো সমান সমান কত 10⁻10। কিন্তু এতগুলা অপারেশন আমাদের কম্পিউটার 1 সেকেন্ডে করতে পারে না। মডার্ন কম্পিউটার, আমাদের এই মডার্ন কম্পিউটারগুলো 1 সেকেন্ডে এতগুলো অপারেশন করতে পারে না। আমাদের মডার্ন কম্পিউটার 10⁸ অবধি সর্বোচ্চ, মানে ধরতে গেলে কম্পিউটারে 8 অবধি ক্যালকুলেট করতে পারে, বা 7 থেকে 8 এরকম। আমরা আসলে মোটামুটি 7 থেকে 8 ধরি, ঠিক আছে। তা এতগুলো অপারেশন করতে পারবে, তার মানে এখানে 10⁻10 হয়ে যায়, তার মানে কি প্রায় 100 সেকেন্ডের মতো লাগে যাবে। তার মানে কি এটা তো আসলে 1 সেকেন্ডে পাস করবে না, ঠিক আছে। 10⁹ অবধি অনেক মানে কি বলে অনলাইন জাত যায়, যে 10⁹ অবধি যায় অনেকগুলো জাত আছে, যেমন কোড মার্শাল আমি শুনছিলাম যে 10⁹ অবধি যায়। কিন্তু সেক্ষেত্রেও দেখো তুমি আরও 10 সেকেন্ড লাগবে এখানে। কিন্তু আমাদের যদি টাইম লিমিট বেশিরভাগ সময় 1 সেকেন্ড থেকে 3 সেকেন্ডের মধ্যে দেয়, তার মানে কি এটা কি আমাদের যদি কখনো কোনো ইনপুট 10⁵ থাকে, সেটা কি n² যদি কোনো আমরা লুপ চালাই, তাহলে কি সেটা বার করতে পারবো? পারবো না। তখন আমাদের চিন্তা ভাবনা করে কোনটা নিয়ে আসতে হবে, হয় n কমপ্লেক্সিটি নিয়ে আসতে হবে অর্ডার অফ n এ, হয়তো একবার লুপ চালা করবো, অথবা অর্ডার অফ সর্বোচ্চ log n। তো অর্ডার অফ log n হইলে কত হয়? অর্ডার অফ log n হইলে ধরো 10⁵ এর log n 16-র মতো, তার মানে 16 ইন্টু 10⁵, তার মানে 1.6 ইন্টু 10⁶। তার মানে এটা কিন্তু ইজিলি 1 সেকেন্ডে পাস করবে। তার মানে যদি এরকম কোনো ইনপুট থাকে 10⁵ আমাদের n, তাহলে আসলে কি আমাদের লুপ সর্বোচ্চ n log n চালায়া আমরা হচ্ছে প্রবলেমটা সলভ করবো, সর্বোচ্চ n log n। এখানে nও হইতে পারে, nও আমরা চুজ করতে পারি, ঠিক আছে। তো এইখানে হচ্ছে আমি ইয়াটা দিয়ে দিচ্ছি, এখানে একটু কারেকশন হবে। আচ্ছা, এই যে সেম জিনিসটাই হচ্ছে আমি বলছি, যদি এটা থাকে হয় অর্ডার অফ n নিব, অথবা আমরা অর্ডার অফ n log n নিব। কারণ ওয়ার্স্ট কেসে এর থেকে বেশি আসলে দিলে আমাদের পাস করবে না, ঠিক আছে। ওয়ার্স্ট কেস কমপ্লেক্সিটি, আর আমরা সবসময় কি ওয়ার্স্ট কেস কমপ্লেক্সিটি হিসাব করে প্রবলেম সলভ করি। এখন কত হইলে আসলে আমাদের 1 সেকেন্ডে পাস করবে, কোন কোন ভ্যালুটা হইলে কোন কোন অ্যালগোরিদমটা চুজ করতে পারবো। n এর মান যদি 10-এর ভিতরে হয়, তাহলে আমরা মানে ফ্যাক্টোরিয়াল যেটা সেটা আমরা চয়েস করতে পারবো। যদি n এর মান 20 হয়, 2n যেই আমাদের কমপ্লেক্সিটিতে আছে সেটা চয়েস করতে পারবো। এগুলো আমাদের মনে রাখতে হবে, তাই না? মনে রাখবে বলতে তো কোড করতে করতে এমনি মনে চলে আসবে। আর 10⁵ যদি মানে 500 যদি থাকে, তার মানে কি এটা আমরা n³ চালাতে পারি, কারণ 500 ইন্টু 500 ইন্টু 500, এটা দেখো এটা কিন্তু খুব বেশি না, তাই না? 15, আচ্ছা হিসাব করে দেখো। তো এটা কিন্তু ইন্টু 10⁶ এরকম। তো এটা হচ্ছে আসলে পাস করবে n³ 500 থাকলে। n যদি 5000 থাকে, তাহলে কিন্তু আর n³ পাস করবে না, তখন আবার n² পাস করবে। আর যদি 10⁶ থাকে, তাহলে আমাদের n অথবা log n, যদি সর্বোচ্চ আর কি 10⁶ থাকে সর্বোচ্চ। কোড ফোর্সেসে সাধারণত 10⁵ থাকে, যদি তখন আমরা আসলে n চালাই অথবা n log n চালাই। আর যদি এর থেকে বড় হয়, তখন আসলে আমাদের অনেক সময় log n চালাইতে হয়, শুধু log n করে আমাদের আউটপুটটা দেওয়া লাগে। অথবা যদি অনেক বেশি অনেক বড় হয়ে যায়, তার থেকেও বড় হয়ে যায়, তখন আসলে আমরা অর্ডার অফ 1-এ এই ক্যালকুলেশনটা করি। তো এইগুলো আসলে এই স্লাইডটা দিয়ে দিব, এই জিনিসগুলো দেখবা আসলে কোড করতে করতে চলে আসবে আমাদের মাথায়। এতক্ষণ অবধি যা বকবক করলাম তা নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন আছে? না ভাই। আচ্ছা, তাহলে যেহেতু আজানের টাইম হয়ে গেছে, আমরা আসলে আর বেশিক্ষণও নাই ক্লাস, 5 থেকে 7 মিনিট একটু দেখে তারপর আমরা ক্লাসটা শেষ করে দিই। ধরো অ্যালগোরিদম সিলেকশনের কথা যদি আমরা বলি, যে আমরা কীভাবে বুঝবো কোন অ্যালগোরিদমটা কখন সিলেকশন করবো। তো আমি হচ্ছে একদম শেষ একটা কন্টেস্ট, একটা মানে মোটামুটি শেষের দিকের একটা কন্টেস্ট নিলাম।
এখন দেখি আমাদের কি বলছে, যে আমাদের কিছু অপারেশন করতে হবে। আমাদের টেস্ট কেস থাকবে হচ্ছে আচ্ছা টেস্ট কেস থাকবে হচ্ছে আমাদের কি এত 10⁻³ তার মানে হচ্ছে 1000টা টেস্ট কেস থাকবে, তার মানে 1000 বার আমাদের কাজটা করতে হবে। আমরা প্রথমে লিখলাম 1000 বার করতে হবে, তার মানে কি তার সাথে গুণ হবে, এবং এবং টেস্ট কেসের ভ্যালুটা থাকবে কি 10⁻³, তার মানে 10⁻³ ভ্যালুটা থাকবে। কিন্তু এই লাইনটা কিন্তু গুরুত্বপূর্ণ, দেখো কি বলছে, ইটস গ্যারান্টেড দ্যাট সাম অফ n। আমরা এইটা দেখে বলতে পারবো না যে এটা n কিউব হবে, এটার অর্ডার অফ দ্য n হ্যাঁ কিউব। আমি বলতাছি, দাঁড়াও। ধরো আমাদের কি বলছে, যে এই লাইনটা বলছে যে গ্যারান্টেড দ্য সাম অফ অল টেস্ট কেস ডাজ নট এক্সিস্ট 10⁻³। তার মানে কি আমরা তখন হিসাব করলাম যে এতগুলো টেস্ট কেস এবং আমাদের n এর মান এত, তার মানে t, কারণ আমাদের টেস্ট কেস এতগুলো থাকলেও সবগুলা টেস্ট কেস মিলায়া আমাদের আসলে এত হবে n এর মান সর্বোচ্চ, সবগুলা টেস্ট কেস মিলায়া। তার মানে হচ্ছে আমরা যদি এই উপরে এইটুকু মুছা দেই, তাহলে আমাদের টোটাল কমপ্লেক্সিটি দাঁড়ায় আমাদের হাতে আছে n। তার মানে দেখো এটা কি আমাদের 10⁻³ তার মানে কি এটা আমরা চাইলে n স্কোয়ারে 1 সেকেন্ডে পাস করবে। তার মানে কি আমরা এমন একটা অ্যালগরিদম চয়েস করতে পারি যেটা n স্কোয়ারে পাস করবে। n স্কোয়ার অ্যালগরিদম মানে হচ্ছে কি তুমি কাজটা করবে দুইটা নেস্টেড লুপ দিয়া, ঠিক আছে, মানে ম্যাক্সিমাম। তো তার থেকে কমও তুমি n অবধি বার চালাও, যদি তুমি ক্যালকুলেশনটা করতে পারো তাহলে তো আরও ভালো। তো দেখি আমি এটা কেমনে করছিলাম। আমি আসলে এটা একটাই লুপ চলছিল, ইজি প্রবলেম ছিল, একটাই লুপ চলছিল, এটা অর্ডার অফ n এ চলছিল, ঠিক আছে, অর্ডার অফ n ছিল। তুমি ম্যাক্সিমাম আসলে এটার জন্য অর্ডার অফ n স্কোয়ার চয়েস করতে পারতা। আচ্ছা এখন যদি আমরা আরেকটা প্রবলেমে যাই, পরের প্রবলেমে যাই, যে এটার ক্ষেত্রে আমরা অ্যালগরিদমটা চয়েস করব কিভাবে। দেখো এখানে আমাদের টেস্ট কেস আছে 10টা, তার মানে আমরা লিখি 10 ইন্টু, এবং আমাদের টেস্ট কেসের যে ভ্যালুটা সেটা মানে n হইতে পারে কত 10⁻৯, তার মানে টোটাল কমপ্লেক্সিটি হয়ে যায় কি 10⁻10। এটা আসলে আমাদের 1 সেকেন্ডে পাস করবে না, তার মানে এটার জন্য হয় আমাদের log n মানে অর্ডার অফ n থেকে ছোট চয়েস করতে হবে, অর্ডার অফ হয় log n অথবা অর্ডার অফ 1 আমাদের চয়েস করতে হবে, ঠিক আছে। তো এইটা আসলে log n এ সলভ করছিলাম, log n লাগছিল, আমি দেখাই। এই যে একটা লুপ চলছে, কিন্তু এই একটা লুপ ভিতরে আসলে এমনভাবে চলছে যে log n অবধি, সর্বোচ্চ log n অবধি যাওয়ার পরে আর এটা আসলে চলে নাই। এটা আসলে মানে তোমাদের জাস্ট দেখাইতেছি। তারপরে যদি আমি এটা দেখি সি নাম্বারটা, এটা এই কমপ্লেক্সিটি, এটা ইম্পর্টেন্ট একটা কমপ্লেক্সিটি, মানে বোঝানোর জন্য, উদাহরণ দেওয়ার জন্য। ধরো আমাদের টেস্ট কেস থাকবে বলছে কটা 100টা, এবং আমাদের n এর ভ্যালু দেখো, আমাদের n এর ভ্যালু বলছে কি 10⁻5 অবধি দিবে, 2 × 10⁻5 মানে 2 × 10⁻5, তার মানে আমাদের টোটাল কমপ্লেক্সিটি হয়ে গেল কত 2 × 10⁻7, এই টোটাল কমপ্লেক্সিটি হয়ে গেল। এখন এটা আসলে সর্বোচ্চ কি, সর্বোচ্চ 1 সেকেন্ডে পাস করতে হলে অর্ডার অফ n লাগবে, n স্কোয়ার তো পারবো না। এখন আমাদের বলছে কি দেখো, যে গ্যারান্টেড, এই যে এই লাইনটা আবার কি বলছে, যে গ্যারান্টেড সবগুলো টেস্ট কেস মিলে আমাদের এতগুলো হবে। তার মানে কি আসলে আমাদের টেস্ট কেস এরকম না, সবগুলো মিলে আসলে 10⁻5, তার মানে 2 × 10⁻5 হচ্ছে আমাদের টোটাল কমপ্লেক্সিটি। তার মানে এটা হচ্ছে অর্ডার অফ n। এটা হচ্ছে মানে তুমি চাইলে অর্ডার অফ n নিতে পারো, অথবা অর্ডার অফ log n এ সলভ করতে পারো, কারণ কি 10⁻5 যদি থাকে তাহলে ওটা কি log n ও সম্ভব। এইটা হচ্ছে টোটাল কমপ্লেক্সিটি, তুমি এফোর্ড করতে পারবে, এর থেকে কমপ্লেক্সিটি বেশি হলে তুমি এই প্রবলেমটার জন্য এফোর্ড করতে পারবে না। তো এখন যদি আমি এটার পরের কোডটা দেখি, মানে পরের প্রবলেমটা দেখি, এটার ক্ষেত্রে দেখো আমাদের বলছে কি n এর মান 2 × 10⁻5 থাকবে, কোনো টেস্ট কেস নাই, ঠিক আছে। তার মানে কি অর্ডার অফ n এ আমরা এটারে এফোর্ড করতে পারবো, অথবা অর্ডার অফ n log n, আগের বারের মতোই আমরা অর্ডার অফ n log n এফোর্ড করতে পারবো।
এর থেকে বেশি হলে কিন্তু আমরা এফোর্ট করতে পারবো না। ধরো এন স্কোয়ার যদি হয় তাহলে কিন্তু আসলে আমরা এই প্রবলেমটার জন্য এফোর্ট করতে পারবো না সেই অ্যালগোরিদমটা। তার মানে কি, আমরা যে কমপ্লেক্সিটি অ্যানালাইসিস শিখলাম, রুলস শিখলাম, কীভাবে কমপ্লেক্সিটি কাউন্ট করে শিখলাম, সেইটা দেখে আমরা এই যে প্রবলেমটা করার আগে আমি বলতে পারতেছি যে আমার কী ধরনের লুপ চালাইতে হবে বা কী ধরনের প্রবলেম, মানে কী ধরনের কী বলি, কীভাবে আসলে অ্যালগোরিদমটা ডিজাইন করতে হবে। আমার প্রবলেমের জন্য অ্যালগোরিদমটা ডিজাইন করতে হবে কীভাবে, সেটা আসলে আমরা এই ইনপুটগুলো দেখেই এখন বলে দিতে পারতেছি। এখন সুবিধা কি, সুবিধা হচ্ছে ধরো তুমি প্রথমে যদি কমপ্লেক্সিটি অ্যানালাইসিস করতে না জানতা, তাহলে কি এটার জন্য ধরো তুমি একটা এন স্কোয়ার সলিউশন পাইলা, ধরো এন কিউব একটা সলিউশন পাইলা, সেটা তুমি করলা, রং অ্যান্সার খাইলা, টিএলই খাইলা, সরি টিএলই একবার খাইলা, পরে তুমি আবার মাথা খাটায়া এন স্কোয়ারে করলা, সেটাও টিএলই খাইলা, তারপরে যে তুমি লগ এনে ট্রাই করলা তারপরে হইলো। তার মানে কি দুইবার তুমি রং সাবমিশন দেওয়ার পরে একবার হইলো। তো এই যে কোডগুলো করলা, আমার টাইম শেষ হয়ে গেলো, আবার অনেক সময় তোমার মাথায় আইডিয়া আসবে না। কিন্তু এই ইনপুটটা দেখে যখন তুমি বুঝবা যে এটা তোমার সর্বোচ্চ অর্ডার অফ এন অথবা অর্ডার অফ এন লগ এন, তখন তোমার ভাবার একটা ওয়ে তৈরি করে দিছে। এই প্রবলেমটা এখন তোমাকে ভাবনার একটা ওয়ে তৈরি করে দিচ্ছে যে তোমাকে কিভাবে ভাবতে হবে। তোমাকে এমনভাবে ভাবতে হবে যাতে তোমার অ্যালগোরিদমটা অর্ডার অফ এন অথবা অর্ডার অফ এন লগ এনের বেশি না যায়, ভাবতে শেখায়। তাই আসলে কমপ্লেক্সিটি অ্যানালাইসিসটা খুব বেশি ইম্পর্ট্যান্ট, যাতে করে আমরা অ্যালগোরিদম সিলেকশন করতে পারি বা আমাদের প্রবলেমের জন্য অ্যালগোরিদম ডিজাইন করতে পারি। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন থাকলে বলো। এতক্ষণ যা বললাম, আমি স্লাইডটা না ভাই, কোনো প্রশ্ন নাই। আচ্ছা, প্রশ্ন না থাকলে আমি হচ্ছে